রোশনি গরমে ভীষণ পরিমাণে জল কষ্টে ভুগতে থাকে, কারণ সে একেই তার পরিবারকে নিয়ে বস্তিতে থাকে, আর তার উপর এই গরমে যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, সেখানে প্রত্যেকদিন বস্তির মানুষের মধ্যে জল ব্যবহার নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়াঝাটি হয়। আর প্রত্যেকদিন ভোরবেলা উঠে সারাদিনের ব্যবহার করার জল পাওয়ার জন্য তাদেরকে কলপারে লাইন দিতে হয়, আর কেউ যদি দেরি করে যায় তাহলে জল শেষ হয়ে যায়। এই কারণে প্রত্যেকদিন রোশনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। ইস, আজকে জলের লাইন দিতে দেরি হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠে দেরি করেছি। এখন যদি জল না পাই তাহলে আমার ছোট্ট মেয়েটা কি খাবে কি জানি। তারপর আমার শাশুড়ি মায়ের আবার কাশি হয়েছে, উনি যদি জল না পায় তাহলে মুশকিলে পড়ে যাব। এই বলে রোশনি ভীষণ চিন্তা করতে শুরু করে। তার যখন জল নেওয়ার লাইন আসে তখন রোশনির আগে শ্যামল জল নেয়, আর শ্যামল নিজের জন্য 2 বালতি জল নেয়। শ্যামলদা, আপনি যদি এই গরমের সময় প্রত্যেকদিন 2 বালতি করে জল নেন তাহলে আমরা কি ব্যবহার করব বলুন তো? কারণ এমনিতেই আমাদের বস্তিতে জলের পরিমাণ খুব কম, তার উপর একজন বেশি জল নিয়ে নিলে অন্য আরেকজন জল ব্যবহার করতে পারবে না। এসব ফালতু কথা আমাকে বলো না, ঠিক আছে? কেননা আমাদের পরিবারের সদস্য সংখ্যা 10 জন, তাই আমার জলের পরিমাণে বেশি লাগে। আর এখানে কোথাও বোর্ড লাগানো নেই যে 1 বালতি জল নিলে আরেক বালতি জল নেওয়া যাবে না। তাই আমি তোমার এসব নীতি কথা শুনতে যাবো কেন? একেই ভীষণ গরম পড়েছে, তার উপর আবার মাথা খারাপ করছে। এই বলে শ্যামল 2 বালতি জল নিয়ে সেখান থেকে চলে যায়। রোশনি যখন টিউবওয়েল চেপে জল ভরবে তখন তার হাফ বালতি জল পর্যন্ত ভরে না, কারণ তার আগেই জল শেষ হয়ে যায়। এই দেখে রোশনির চোখ দিয়ে জল বেরিয়ে আসে। গরমের মধ্যে এরকম গরিবের জল কষ্ট রোশনি হাড়ে হাড়ে বুঝতে পারে। হায় ঈশ্বর, অর্ধেক বালতি জল পর্যন্ত ভরতে পারলাম না, তার আগে জল শেষ হয়ে গেল। অন্যদিকে আরেক রকম চিত্র থাকে, সেটা হলো কমলা দেবীর বাড়িতে। কমলা দেবী তার ছেলে, ছেলের বউ এবং নাতনিকে নিয়ে বাস করে। ছেলের বউ শান্তি এবং নাতনি রমলা ভীষণ পরিমাণে জল নষ্ট করে, আর গরমকাল আসলে তাদের জল নষ্ট করার পরিমাণ আরো বেড়ে যায়। মা, এবার ভাবছি গরমকালে সুইমিং পুলের পাশে একটা খুব বড় ঝর্ণা লাগাবো, কারণ প্রত্যেক বছর সুইমিং পুলে চান করি, কিন্তু এই বছর ঝর্ণার জলে স্নান করার ইচ্ছা আছে, আর সেই ঝর্ণা থেকে 24 ঘন্টা জল পড়বে। হ্যাঁ মা, তোমার এই আইডিয়াটা খুব ভালো। আর ঠাকুমা, আমাদের সুইমিং পুলের সাইজটা কিন্তু অনেক ছোট, তাই এবার কিন্তু সুইমিং পুলের সাইজটাও বাড়াতে হবে যাতে আরো বেশি জল ধরতে পারে। একই এত গরম পড়ছে, তার উপর তোমরা দুজনে মিলে এরকম ভাবে জল নষ্ট করো না। আর 24 ঘন্টা অবিরাম ঝর্ণা লাগানোর কোনো দরকার নেই, কারণ চারিদিকে এখন জলের কষ্ট। সুতরাং একটা পরিবার যদি বেশি জল ব্যবহার করে তাহলে অন্য 10টা পরিবার আর জল ব্যবহার করতে পারবে না। কমলা দেবীর এরকম নীতি কথা তার ছেলের বউ এবং নাতনি কিছুতেই মানতে চায় না, কারণ তারা গরমকাল পড়লেই দিনে 10 বার করে স্নান করে আর ইচ্ছা করে 100 বার করে মুখ ধোয়, আর এরকম ভাবে প্রচুর প্রচুর জলের অপচয় হয়ে থাকে। অন্যদিকে রোশনি জল ভরতে না পারার জন্য তার পরিবারের লোকজন স্নান পর্যন্ত করতে পারে না, আর গরমের জন্য তাদের ত্বকে নানান রকম সমস্যাও দেখা দেয়। সোনামা, আজকে টিউবওয়েলে জল ভরতে গিয়ে দেখলাম যে জল শেষ হয়ে গেছে, আর রাস্তা থেকে আসার সময় একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে আমার বালতির অর্ধেক জলটাও পড়ে গেছে, তাই আমি জল ভরে নিয়ে আসতে পারিনি রে মা। কিন্তু মা, আমি আর ঠাকুমা সেই সকাল থেকে গলা কাট করে জলের জন্য অপেক্ষা করছি, তাই তুমি যদি জল না নিয়ে আসো আমরা জল কিভাবে খাবো? আর 2 দিন হলো আমরা জলের অভাবে স্নান পর্যন্ত করতে পারিনি, তাই আমাদের গায়ে দেখো কি সব হচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে আমরা তো বিপদে পড়বো মা। আর একটু কষ্ট কর, আজকে আমি কাজ করতে গিয়ে মালকিনের কাছ থেকে 2 বালতি জল নিয়ে আসবো, তাহলে আমাদের 2 দিন ভালো করে কেটে যাবে, দেখবি। এই বলে রোশনি কাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রমলা সুইমিং পুলে একবার স্নান করে আসা সত্ত্বেও তার গরম লাগায় সে আবার সুইমিং পুলের জলে স্নান করতে চলে যায়, আর রমলার সঙ্গে তার মাও স্নান করতে থাকে। সত্যি বড়লোক হওয়ার খুব আরাম, কারণ এই গরমের মধ্যে যখন ইচ্ছে তখন স্নান করতে পারছি, আর যখন ইচ্ছে তখন ঠান্ডা জল খেতে পারছি, শরবত খেতে পারছি। এই সুখ ছাড়া জীবনে আর কিছুই চাই না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আর আমি বাবাকে ঝর্ণা লাগানোর কথা বলেছি, আজকে সন্ধ্যাবেলা লোক এসে আমাদের সুইমিং পুলের পাশে একটা ঝর্ণা লাগিয়ে দিয়ে যাবে। তারা দুজনে মিলে সুইমিং পুলে স্নান করছে, এমন সময় রোশনি সেখানে কাজ করতে চলে আসে। আর মালকিন এবং তার মেয়েকে সুইমিং পুলের জলে এভাবে ভালো করে স্নান করতে দেখে রোশনির মনে মনে জল নিয়ে ভীষণ পরিমাণে লোভ হয়, আর তার চোখে জল চলে আসে।
একদিকে আমরা জলের অভাবে পচে মরছি, আর অন্যদিকে মালকিন আর মালকিনের মেয়ে কি সুন্দর পরিষ্কার করে স্নান করছে। এরকম একটা সুইমিং পুল যদি আমাদের বস্তিতে থাকতো, তাহলে আমরা বস্তির লোকেরা কত ভালো করে স্নান করতে পারতাম, আর এমনকি এই জল পরিশোধন করে খেতেও পারতাম, আর প্রত্যেকদিন সকালবেলা জলের জন্য আমাদেরকে লাইনেও দাঁড়াতে হতো না। এই ভেবে রোশনি যখন চোখে জল মোছে, তখন শান্তি এবং রমলা তার দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে। তারা বুঝতেই পারে যে গরিব রোশনি জল কষ্টের জন্য চোখ দিয়ে জল ফেলছে। শান্তি এবং রমলা স্নান করা হয়ে গেলে তারা মাথা এবং গা মুছে রোশনির কাছে গিয়ে বলে, ইস রোশনি, তোর গা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে, তুই কি স্নান করিস না নাকি? আর তোর শাড়িটাও তো ভীষণ ময়লা। ইস, তোকে দিয়ে বাড়ির কাজ করাতে আমার ভীষণ ঘৃণা লাগছে। না না মালকিন, আসলে 2 দিন হলো বাড়িতে টিউবওয়েল থেকে জল তুলতে পারছি না, আর বস্তিতে সবাই জলের কষ্টে ভুগছে, সেই কারণে 2 দিন স্নান করতে পারিনি, আর জামা কাপড়ও কাচতে পারছি না। তাই আপনারা যদি সুইমিং পুল থেকে একটু 2 বালতি জল আমাকে দেন, তাহলে খুব উপকার হয়। সকাল থেকে আমার মেয়ে আর শাশুড়ি মা জলও খায়নি। এ বাবা, তুই কি নোংরা রে? তোদের বস্তির পাশে একটা খাল আছে না? সেই খালের কালো জলে গিয়ে স্নান করে আসতে পারিস তো, তবুও তো পরিষ্কার থাকবি। আর তোর কত বড় সাহস, তুই কিনা আমাকে বলিস আমাদের সুইমিং পুলে জল ব্যবহার করবি? মোটেও না, কারণ তোরা গরিব, গরিবদের সুইমিং পুল ব্যবহার করার কোনো অধিকার নেই। তোদের জন্য নোংরা পচা খালি ঠিক আছে। হ্যাঁ, মা একদম ঠিক বলেছে, তোমরা বরঞ্চ এই খালের জলে গিয়ে স্নান করো, আর খালের জল পরিশোধন করে খাও। এই বলে শান্তি এবং রমলা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরকম অপমানজনক কথা শুনে রোশনির আরো ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে যখন রান্নাঘরে রান্না করতে যায়, তখন সেখানে বড় ফ্রিজ এবং অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, আর এই দেখে তার জলের প্রতি আরো লোভ বেড়ে যায়। কিন্তু শান্তি এবং রমলা এমনই ধরনের যে অ্যাকোয়াগার্ডের তলায় জলের বোতল তারা বসিয়ে রেখে অ্যাকোয়াগার্ড চালিয়ে চলে যায়, আর সেই অ্যাকোয়াগার্ড বন্ধ করতে তারা ভুলে যায়, আর এর ফলে খাওয়ার জল ভীষণ পরিমাণে অপচয় হতে থাকে। ইস, কতটা জল নষ্ট হয়ে গেল। যাই গিয়ে অ্যাকোয়াগার্ডটা বন্ধ করে দিই। ধনী লোকেরা কোনোদিনও জলের মর্ম বুঝবে না, সেই কারণে এরকম ভাবে জল নষ্ট করে। এই বলে রোশনি অ্যাকোয়াগার্ড বন্ধ করে দেয়, এবং সে সারা বাড়ির কাজ করে যখন বাড়ি যাবে, তখন কমলা দেবী তার কাছে 2 বোতল জল নিয়ে আসে, আর সেই জল রোশনিকে দেয়। এই দেখে রোশনি খুবই খুশি হয়। তুই যখন আমার ছেলের বউ আর নাতনিকে জলের অভাবের কথা বলছিলিস, তখন আমি তোর সব কথা শুনেছি। তাই তুই এই 2 বোতল জল নিয়ে যা, তোর মেয়ে আর শাশুড়ি মাকে খাইয়ে দিবি, কেমন? আর যখনই তোর জলের দরকার হবে, তুই আমাদের অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে যেতে পারিস। আর এই জলটা ঠান্ডা জল, ঠান্ডা জল খেলে তোর একটু আরাম পাবি। আপনাকে অনেক ধন্যবাদ মালকিন। আজকে যদি আপনি আমাকে জল না দিতেন, তাহলে সত্যি আমরা গলা শুকিয়ে মরে যেতাম, কারণ আমরা জলের কষ্ট নিতে পারছি না। রোশনি যখন কমলা দেবীর কাছ থেকে জলের বোতল নিয়ে বাড়িতে যাবে, তখন শান্তি এবং রমলা তার হাতে জলের বোতল দেখে ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা সেই জলের বোতল ছিনিয়ে নিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে না জিজ্ঞাসা করে আমাদের বাড়ি থেকে 2 বোতল জল নিয়ে যাচ্ছিস? তুই জানিস আমরা কতটা টাকা খরচা করে অ্যাকোয়াগার্ড বসিয়েছি? আর তার উপর এই জল সেই জল নয়, এটা একেবারে ঠান্ডা জল। আমার মনে হয় মা, জানো তো, এই চাকরানি জল চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন দেখোনি আমরা যখন সুইমিং পুলে স্নান করছিলাম, তখন কেমন হা করে জলের দিকে তাকিয়েছিল? তাই এখন আর কোনো উপায় না পেয়ে জল চুরি করছে। এরকম কথা শুনে অসহায় রোশনির চোখ থেকে জল পড়তে থাকে। বিশ্বাস করুন, আমি জল চুরি করিনি। আমাকে মালকিন এই 2টো জলের বোতল দিয়েছে, আর আমার মেয়ে আর শাশুড়ি মা সকাল থেকে জলের অভাবে কষ্ট পাচ্ছে। দয়া করে জলের বোতল কেড়ে নেবেন না। সেই সময় কমলা দেবী সেখানে চলে আসে, আর সে শান্তি এবং রমলাকে তিরস্কার করতে শুরু করে। তোমরা বড়লোক হতে পারো, কিন্তু তোমাদের মন একদম নিকৃষ্ট। একটা গরিব মহিলার কাছ থেকে এরকম জলের বোতল কেড়ে নিতে লজ্জা করছে না? সবসময় কত জল নষ্ট করছো, কখনো বেশি বেশি স্নান করে, কখনো মুখ ধুয়ে, কখনো কিংবা অ্যাকোয়াগার্ড খুলে রেখে। কিন্তু একটা গরিব মহিলা যখন জল নিয়ে যাচ্ছে, তখন তোমাদের গায়ে ঝাল লাগছে? তোমাদের কাছ থেকে আমি এটা আশা করতে পারি না। আর এই 2টো ঠান্ডা জলের বোতল আমি রোশনিকে দিয়েছি, আর ওর যখন ইচ্ছা হবে তখনই ও আমাদের বাড়ি থেকে জল নিয়ে যাবে। এই বলে কমলা দেবী আবার 2টো ঠান্ডা জলের বোতল রোশনিকে দিয়ে দেয়। রোশনি যখন সেই ঠান্ডা জলের বোতল নিয়ে বাড়িতে যায়, তখন সে দেখে যে তার বাড়িতে ভিড় জমে আছে, আর রোশনির শাশুড়ি মাকে জড়িয়ে ধরে রোশনির মেয়ে সোনা ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। এই দেখে রোশনি বুঝতে পারে যে তার শাশুড়ি মা আর পৃথিবীতে নেই। সোনা, তোর ঠাকুমার কি হলো? উনি চোখ খুলছেন না কেন? এই দেখ, আমি তোদের দুজনের জন্য ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছি। কি হলো মা, আপনি চোখ খুলছেন না কেন? মা, আমার ঠাকুমা এই পৃথিবীতে নেই, উনি আর চোখ খুলবেন না। সারাদিন জলের অভাবে আমার ঠাকুমা মারা গেছে, আর আজকে দুপুরবেলা ঠাকুমা খুবই কাঁদছিল আর জল চাইছিল, কিন্তু আমি তো ওনাকে জল দিতে পারিনি।
সেদিন দুপুরবেলা রোশনির শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে জলের অভাবে শরীর খারাপ হতে থাকে। তাই ওনার নাতনি যখন বাইরে জল নিতে যায় তখন কোথাও জল পায় না, আর বস্তির কেউ তাকে জল দিয়ে জল নষ্ট করতে চায় না। তাই রোশনির শাশুড়ি মা জল না পেয়ে ভীষণ পরিমাণে কষ্ট পায়। শেষ পর্যন্ত সে টিউবওয়েলে গিয়ে জল খুঁজতে শুরু করে, কিন্তু সেখান থেকেও জল না পড়ায় সে জল না খেয়ে বাড়িতে চলে আসে, আর গলা শুকিয়ে কাঁদতে কাঁদতে সে অজ্ঞান হয়ে প্রাণ ত্যাগ করে। গরমে বৃদ্ধা মহিলা জলের কষ্ট সহ্য করতে না পারায় এভাবে তাকে অকালে প্রাণ হারাতে হয়। না, এরকম হতে পারে না। আপনি জলের অভাবে মারা যেতে পারেন না মা। দেখুন, আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছি। আমরা গরিব বলে আমাদের জলের অভাবে কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? রোশনি এবং তার মেয়ে হাজারবার করে ডাকাডাকি করা সত্ত্বেও রোশনির শাশুড়ি মা কিছুতেই চোখ খুলতে চায় না। ফলে বস্তির সকলে মিলে তার শেষ কাজ সম্পন্ন করে। এই খবর যখন কমলা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন শান্তি এবং রমলা একেবারে নির্বাক হয়ে যায়। দেখেছো, আজকে তোমরা এত পরিমাণে জল অপচয় করো, আর একজন বয়স্ক মহিলা জলের অভাবে গরমের মধ্যে প্রাণ ত্যাগ করলো। এখনো তোমরা জলের জন্য রোশনিকে অপমান করবে, নাকি নিজের ভুল বুঝতে পেরেছো? মালকিন, এখন আর এসব কথা বলে লাভ হবে না, কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করতে চাই, দয়া করে আর জল অপচয় করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। জলের অভাবে কষ্ট পেয়ে কত কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমি চাই না জলের অভাবে কষ্ট পেয়ে আমার মেয়েও পৃথিবী ছেড়ে চলে যাক। তাই দয়া করে আমাকে একটু জল খেতে দেবেন, আর আমার মেয়েকেও জল দেবেন। আমাদের খুব ভুল হয়ে গেছে রে রোশনি। আমরা আর কোনোদিনও জল অপচয় করব না, কারণ আমরা জলের মর্ম বুঝতে পেরেছি। আমরা যতই বড়লোক হয়ে যাই না কেন, কোনোদিনও যদি আমাদের বাড়িতেও এরকম জল শেষ হয়ে যায় তাহলে আমাদেরও তো এরকম মৃত্যু হতেই পারে। তাই আজকে থেকে তোর যখনই জলের প্রয়োজন হবে তুই জল নিয়ে যাবি। আর আমরা যে ঝর্ণা লাগিয়েছি সেখান থেকে 24 ঘন্টা জল পড়ে, সেই ঝর্ণাতে এসে তুই আর তোর মেয়ে স্নান করে নিবি। আমাদের কোনো অসুবিধা নেই। শান্তির এমন কথা শুনে রোশনি মনে মনে খুবই তৃপ্তি বোধ করে, কারণ তাকে গরিব হওয়া সত্ত্বেও আজ জল কষ্টে ভুগতে হয় না। তারপর থেকে প্রত্যেকদিন কাজে আসার আগে রোশনি তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে এসে পরিষ্কার করে ঝর্ণার জলে স্নান করে এবং অ্যাকোয়াগার্ড থেকে জল খায়। এভাবেই রোশনির জীবন থেকে জল কষ্টের সমস্যা পুরোপুরি শেষ হয়ে যায়। ভেবেছিলাম 5 ছেলের বিয়ে দিয়ে 5 বউ আনবো, আর তাদের ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে খেলাধুলা করে তাদের যত্ন করে সময় কাটাবো। কিন্তু দেখো কেমন কপাল আমার, 2 বউ গর্ভবতী আর 3 জন কোনোদিনও মাই হতে পারবে না। কি দেখেছে তোমাদেরকে পছন্দ করে এনেছিলাম উপরওয়ালাই জানে। আর শোনো, শেষবারের মতো বলে দিচ্ছি, সারাদিন যা কাজ করছো করো, কিন্তু আমার গর্ভবতী বৌমাদের কাজ তোমাদের করতে হবে না, কথাটা যেন মনে থাকে। কিন্তু কেন মা, আমরা কি করেছি? উপরবেলা যদি আমাদের গর্ভের সন্তান না দেয় তাহলে সেটা কি আমাদের দোষ, নাকি বিয়ের আগে থেকেই আমরা জানতাম যে আমরা কোনোদিনও গর্ভবতী হতে পারবো না? আর সত্যি যদি জানতাম তাহলে কখনোই আপনার ছেলেকে কেন কাউকেই বিয়ে করতাম না। আপনারা সবাই মিলে প্রতিনিয়ত আমাদেরকে অপমান করেন। শুধু বাড়ি নয়, পাড়া প্রতিবেশী সকলের সামনে আমরা কখনো কিচ্ছু বলিনি, কারণ আমরা জানি আমরা এই বংশে কোনোদিনও প্রদীপ দিতে পারবো না। তাই ভুল দেখলেও চুপ করে থাকতে হয়। দেখেছেন মা, কিরকম মুখে মুখে কথা বলছে। আমার কপাল যদি এরকম হতো তাহলে আমি সারা জীবনের মতো বোবা হয়ে যেতাম। আসলে লজ্জা শরম না থাকলে যা হয় আর কি। ছেড়ে দিন আপনি, আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করবেন না। তার চেয়ে বরং চলুন, আমাদেরকে বাচ্চার সোয়েটার বানানো শেখাবেন। এই শরীরের অবস্থা নিয়ে তুই আবার সোয়েটার বানাবি কি করে? এখন তো গরমকাল, সোয়েটারের এখন কোনো প্রয়োজন নেই। তোদের কিছু করতে হবে না, আমি সোয়েটার বানাতে পারি। তোদের কটা সোয়েটার বানিয়ে দিতে হবে বল? আমরা 3 জন মিলে তোদের সন্তানদের জন্য সোয়েটার বানিয়ে রাখবো। তোরা গিয়ে বিশ্রাম কর। না না বাবা, থাক, তোমাকে আমাদের বাচ্চাদের জন্য কিছু বানাতে হবে না। তারপর কি জাদুটোনা করে দেবে কে জানে। আমার প্রথম সন্তানকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তোমরা যাও, নিজেদের কাজ করো, আমাদের ভালো তোমাদেরকে দেখতে হবে না। তুমি শুধু শুধুই ওদের ভালো করতে চাও দিদি। ওরা ভালো জিনিসটা ভালোভাবে নিতে পারে না। যদিও ওদের আর দোষ কি বলো, আমাদের স্বামীরাই আমাদের বুঝতে চায় না, আর ওরা তো পরের বাড়ির মেয়ে। এই বলে জুই, মালা এবং জবা সেখান থেকে চলে যায়। মীনা দেবীর 5 ছেলে ছিল। সে তার 5 ছেলের বিয়ে দিয়েছিল জুই, মালা, জবা, শ্রেয়া এবং মল্লিকার সঙ্গে। শ্রেয়া এবং মল্লিকার বিয়ের প্রায় 2-3 বছর আগে বাকি 3 জনের বিয়ে হয়েছিল। বিয়ের পরপরই শ্রেয়া এবং মল্লিকা গর্ভধারণ করলেও বাকি 3 জন 3 বছরেও গর্ভধারণ করতে পারেনি। সেই কারণে দিনরাত তাদের সবার কাছে অপমানিত হতে হয়।
এমনকি তাদের পাড়া প্রতিবেশীরাও তাদেরকে নিয়ে নানান রকম নিন্দা করে। এমনই একদিন মিনা বৌদি আমাকে খুব অপমান করেছিল। যখন আমার ঘরে পরপর 2টো মেয়ে হয়েছিল, ও আমাকে এসে বলেছিল যে আমার ঘরে বংশের প্রদীপ দেওয়ার মতো কেউ নেই, মেয়েদের বিয়ে হয়ে গেলেই আমার বংশ শেষ হয়ে যাবে একেবারে, আরো কত কি। আর এখন দেখো নিজেরই কপাল, 5 জন বউয়ের মধ্যে 3 জনই বন্ধা। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে তো। মিনা বৌদির 5 ছেলে হওয়াতে অহংকারী তো তার মাটিতে পাই পড়তো না। সারাদিন ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেই যেত। আর ছেলেদের বিয়ে দেওয়ার পর তো 3 জনের ধরাকে সরাজ্ঞান করেছিলেন। আমাকে অনেক অপমান করেছিলেন আমার মেয়ে হয়েছিল বলে। সেসব কথা কি ভুলে গেছি? কিচ্ছু ভুলে যায়নি। এমনকি আমার বউকেও অপমান করতে ছাড়েননি। আর এখন ওনার কপাল দেখো, 3 ছেলে তো জীবনে বাবাই হতে পারবে না। মেয়ে তো দূর, উপরওয়ালা কোনো সন্তানই দেননি। যেমন কর্ম তেমন ফল। এভাবে পাড়ার সবাই মিনা দেবী এবং তার পরিবারকে নিয়ে নানান রকম কথা বলতে থাকে। সবকিছু শুনেও কারোর কিছু করার থাকে না। পাড়ার লোকের উপরে রাগ না দেখাতে পারলেও মিনা দেবীর সমস্ত রাগ গিয়ে পড়তো তার 3 বন্ধা বৌমার উপর। সে শুধু শুধু তাদের অপমান করত। কখনো কখনো তাদের মুখের সামনে থেকে খাবারও কেড়ে নিত। আমাদের খাবারে আপনি জল ঢেলে দিলেন মা। আমরা সবেমাত্র ঘরের কাজ সেরে একটু খেতে বসেছিলাম। আপনার আমাদের উপর কোনো কারণে রাগ হয়ে থাকলে সেটা তো বলতেই পারতেন। এভাবে খাবারটা নষ্ট না করলেই হতো। আমি তো শুধু খাবার নষ্ট করেছি, আর তোমরা 3 জনে মিলে আমাদের পরিবারের মান সম্মান, আমাদের স্বপ্ন সমস্ত কিছু নষ্ট করেছো। তার জন্য কখনো কোনো কৈফিয়ত চেয়েছি? খাবারে জল ঢালার কথা বলছো? তোমরা যে আমাদের আশায় ভরসায় জল ঢেলে দিয়েছো তার বেলা। আপনার কি মনে হয় আমরা যে গর্ভধারণ করতে পারছি না তার জন্য শুধু আমাদেরই দোষ আছে? আপনি কখনো নিজের ছেলেদেরকে বলেছেন একবার হসপিটালে যেতে বা ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপ করাতে? আপনি শুধু সারাদিন আমাদেরই দোষ দেখতে থাকেন। মানেটা কি? তুমি কি বলতে চাইছো? আমার ছেলেদের খুঁত আছে? ওরা কোন বংশের ছেলে তুমি জানো? আমাদের বংশের কেউ এরকম নেই। তোমাদের মধ্যেই দোষ আছে। হ্যাঁ, আমার উচিতই হয়নি সবকিছু পরীক্ষা নিরীক্ষা না করিয়ে তোমাদেরকে ছেলেদের বউ করে আনা। সত্যি বলছি মা, যদি ভবিষ্যৎ দেখতে পেতাম তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে বিয়ে করে আসতাম না। এই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না। যেই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না সেই বাড়িতে শান্তিতে বাঁচা যায় না। এত চিৎকার চেঁচামেচি শুনে শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসে। সারাদিন পরে একটু গিয়ে শুয়েছি, তাতেও তোমাদের জন্য শান্তি নেই। সোজাসুজি ভাবে আমাদের আর আমাদের সন্তানদের ক্ষতি করতে পারছো না বলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ক্ষতি করার চেষ্টা করছো। কি লাভ হচ্ছে তোমাদের এরকম করে? আমরা কি করেছি বলো? সারাদিন পরে 3 জনে মিলে সব কাজ করে একটু খেতে বসেছিলাম, আর তাতেও আমাদের শাশুড়ি মা খাবারে এসে জল ঢেলে দিল। এই ব্যবহারের প্রত্যুত্তরে আমরা কিছু কথা বলেছি, তাতে তোমাদের ঘুম ভেঙে গেল। আমরা কি করতে পারি বলো? ওনার ছেলেরা খাবার আনে, ওনার বাড়িতে রান্না হয়, ওনার টেবিলে বসে তোমরা খাচ্ছ, ওনার বাড়ির কলের জল দিয়ে উনি তোমাদের খাবারে জল ঢেলেছে। সমস্ত কাজটাই তো উনি অধিকার বশত করেছেন। তোমাদের তো উত্তর দেওয়ার কিছু থাকে না, আর উত্তর দিচ্ছই বা কোন লজ্জায়? উনি যেটা চান সেটা তো কখনো দিতে পারবে না, তাহলে শুধু শুধু উত্তর দিয়ে ঝামেলা বাড়ানোর কি মানে হয়? আহারে আমার সোনা বৌমা, এদের চিৎকারে তোমাদের ঘুম ভেঙে গেল? আমারই ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে তোমরা এখন বিশ্রাম করতে গেছো। ওদের বিশ্রামের কথা আপনার মাথায় আছে মা? অথচ আমরা যে সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ করে রান্না করে একটার পর একটা খাটনি করে যাচ্ছি। আমাদের যে বিশ্রামের দরকার, আমাদের যে খাবারের দরকার, সে কথা আপনার মাথায় নেই? না, মাথায় নেই। তোমাদের আমি বন্ধ চোখেও সহ্য করতে পারি না। তোমরা আমার চোখের সামনে এলে আমার গা ঘিন ঘিন করে, এটা ভেবে যে তোমাদের সাথে আমার ছেলেদের বিয়ে দিয়ে আমি ওদের জীবন নষ্ট করে দিয়েছি। আমার স্বামীর জমানো অনেক পুঁজিও নষ্ট করেছি, কিন্তু তার বিনিময়ে না তোমরা যৌতুক এনেছো আর না বংশের প্রদীপ দিতে পারছো। থাক এসব কথা, আমি এসব মনে করতেই চাই না। মনে করলে আমার আরো রাগ বাড়বে। আমার শরীর খারাপ হলে আমার গর্ভবতী বৌমাদের খেয়াল কে রাখবে? এভাবে মিনা দেবী প্রত্যেক দিন তার বন্ধা এবং গর্ভবতী বৌমাদের মধ্যে ভেদাভেদ করতে থাকে। কখনো কখনো সে পারিপার্শ্বিক আলোচনার ভিত্তিতে তার বৌমাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না। সে তার বৌমাদের নামে তার ছেলেদের কাছে নানান রকমের নিন্দা করত। জুই, মালা এবং জবা যা স্বপ্নেও কল্পনা করতে পারত না, মিনা দেবী সেসব নিয়েও তাদের উপর অপবাদ দিত। একদিন মিনা দেবী নিজেই
তার দুই গর্ভবতী বৌমাদের ঘরের সামনে কিছুটা তেল ফেলে রেখে নিজেই চিৎকার করতে থাকে। কি সর্বনাশী বউয়েরা, বাবারে বাবা, এদের সাথে তো আমি কিছুতেই আমার গর্ভবতী বউদের একা রেখে যেতে পারবো না। আজকে যদি আমি সময় মতো না আসতাম, না জানি কি হয়ে যেত। আমার তো ভেবেই গা শিউরে উঠছে। তার এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে। শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসতে গেলে মীনা দেবী বলে, দেখে বৌমা দেখে, এদিকে পা দিও না। ওরা তোমাদের দরজার সামনে তেল ফেলে রেখেছে, যাতে তোমরা পড়ে যাও আর তোমাদের বাচ্চার ক্ষতি হয়। আমরা এরকম কেন করব মা? আমরা তো সবসময় চেষ্টা করি যাতে শ্রেয়া আর মল্লিকার কোনো রকমের অসুবিধা না হয়। ওরা যা খেতে চায় সেটাই বানিয়ে দিই, ওরা যখন যেটা চাই সেটাই করে দিই। আর আপনি বলছেন আমরা ওদের বাচ্চার ক্ষতি চাই? ওদের ক্ষতি চেয়ে আমাদের কি লাভ হবে? লাভ এটাই হবে যে আমাদের বাচ্চা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের মতো আমরাও সন্তানহীন হয়ে যাব। এটাই চাও তো তোমরা? মা, আমার খুব ভয় করছে। আপনি প্লিজ আপনার ছোট ছেলেকে বলুন আমাকে যেন বাপের বাড়িতে রেখে আসে। আর কয়েকটা মাসই বাকি, এই কয়েকটা মাস আমি আর কোনো রকমের রিস্ক নিতে চাই না। ছি জুই ছি, তোমাকে এত বিশ্বাস করি, আর তুমি কিনা আমার ভাইয়ের বউদের ওপর এত বড় ক্ষতি করতে চাইলে? তোমরা কোনোদিনও সন্তানের মা হতে পারবে না জেনেও কোনোদিনও তোমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেনি, কারণ আমরা জানি তোমরা এই সংসারটাকে কত ভালোবাসো। কিন্তু দাদা, আজ মনে হচ্ছে আমাদের সমস্ত জানাটাই ভুল। মালা আর জবা তো তোমার থেকে ছোট হয় বৌদি। মালাকে তুমি নিজে পছন্দ করে এনেছিলে আমার জন্য, আর এখন তোমরা একসাথে মিলে এমন কাজ করছো যে আমার মনে হচ্ছে এর চেয়ে বড় মামার জন্য মেয়ে দেখলেই অনেক খুশি থাকতাম, হয়তো বাচ্চার বাবাও হয়ে যেতাম। তোরা তো বৌদিদের দোষ দিয়েই খালাস হয়ে যাচ্ছিস, আমি কার উপর দোষ দেবো? আমি তো জবাকে নিজে পছন্দ করে এনেছি। আমি কি ভেবেছিলাম ও ভবিষ্যতে এরকম ক্রিমিনাল হয়ে যাবে? হ্যাঁ, ক্রিমিনালই তো। যে বাচ্চারা এখনো পৃথিবীর আলো দেখেনি তাদেরকে মেরে ফেলার চেষ্টা করলে তাদেরকে তো ক্রিমিনালই বলা হয়, তাই না? খুব শীঘ্রই আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো জুই। আমার মনে হয় না আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখা ঠিক হবে। যেই মেয়ে আমার পরিবারের ক্ষতি চাই, সেই মেয়েকে আমি আমার পরিবারের সদস্য করে রাখতে পারবো না। ছেলেদের কথা শুনে মীনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এটাই তো এতদিন চাইছিলাম। শেষমেশ আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। এই বন্ধা বউয়েরা বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমার 3 ছেলের আবার বিয়ে দেব। এবারে মেডিকেল টেস্টও করাবো আর যৌতুকও নেব। পাড়ার লোকের অনেক খারাপ খারাপ কথা শুনেছি, আর নয়। হে উপরওয়ালা, এরা যেন তাড়াতাড়ি নিজেদের বাক্সপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। মীনা দেবীর মনস্কামনা পূরণ হয় না। জুই, মালা এবং জবা কেউই বাড়ি ছেড়ে যায় না, আর সেই কারণে তাদের উপর অত্যাচার বাড়তে থাকে। প্রথম তাদের শাশুড়ি মা তাদের গায়ে হাত তুললেও এখন তাদের থেকে বয়সে এবং সম্পর্কে ছোট জায়েরাও তাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। মীনা দেবীর মতো এখন তারাও চায় যেন জুই, মালা এবং জবা 3 জনেই বাড়ি ছেড়ে চলে যাক। এই কাজে সফল হওয়ার জন্য তারা একটি ফোন দিয়ে এঁটে ফেলে। তুমি এই খাবারগুলোতে কি মেশাচ্ছ? এগুলো তো ওরা আমাদের জন্য বানিয়েছে। আরে বাবা, তুই একটু শান্ত হয়ে বসতো। তুই তো জানিস ওদের রান্না করা খাবার মা আমাদের কখনোই খেতে দেয় না। ওদের রান্না করা খাবার মা আগে খায়, তারপর আমাদেরকে খেতে দেয়। মা জানে ওরা আমাদের খাবারে চাইলেই কিছু মেশাতে পারে। এবার বুঝেছি কেন তুমি এগুলো করছো। এই খাবারগুলো আমাদের আগে ওরা খাবে, তারপর ওরা এগুলো খেয়ে হসপিটালে চলে যাবে। বাড়ির সবাই বুঝতে পারবে যে ওরা আমাদের ক্ষতি করার জন্য আমাদের খাবারে বিষ মিশিয়েছিল, আর তারপরেই ওরা হসপিটাল থেকে সোজা নিজের বাপের বাড়ি চলে যাবে, তাই তো? কোনো কারণবশত সেদিন মীনা দেবী বাকিদের খাবার না খাইয়ে নিজেই তার গর্ভবতী বৌমাদের খাবার আগে চেখে দেখে। তারপরে সে অত্যন্ত অসুস্থ বোধ করে। তার মুখ থেকে সাদা সাদা ফেনা বেরোতে থাকে। এই দেখে সবাই খুবই ঘাবড়ে যায়। সবাই ভাবে জুই, মালা এবং জবা 3 জনে মিলে এই কাজ করেছে। প্রত্যেকে তাদেরকে খুব বকাবকি করতে থাকে। জুই, মালা এবং জবা হসপিটালে না গেলেও তাদের বাড়ি থেকে বের করার প্ল্যান সাকসেসফুল হয়ে যায় ভেবে জুই, মালা এবং জবা মনে মনে খুবই খুশি হয়। কয়েকদিন পরে মীনা দেবী বাড়ি ফিরে আসলে সে বলে, আমার 3 বৌমাকে তোরা বাড়ি নিয়ে আয়। আমি ওদের সাথে অনেক খারাপ করেছি, ওদের নামে মিথ্যা বদনাম দিয়েছি, ওদের গায়ে হাত তুলেছি, ওদের খাবার কেড়ে নিয়েছি, কিন্তু ওরা কখনো আমার বা 2 গর্ভবতী বৌমার ক্ষতি চায়নি। আমাদের খাবারে বিষ মিশিয়েছে জানার পরেও আপনি এটা বলতে পারছেন মা? সেই খাবার খেয়ে তো আপনার এতটা ক্ষতি হলো, আপনার কিছু হয়ে যেত তাহলে? যখন আমি খাবারটা খাচ্ছিলাম তখন আমাকে আটকালে না কেন?
তুমি তো জানতে ওতে বিষ মেশানো আছে। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও আমার বাকি 3 বৌমাকে সম্মান করিনি, তাই ওদের উপর বিশ্বাস না করে আমি রান্নাঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম, যাতে ওরা তোমাদের খাবারে কোনো কিছু মেশালে সেটা আমি দেখতে পাই। ওরা কোনোদিনও কিচ্ছু মেশায়নি, তোমরাই নিজেদের খাবারে বিষ মিশিয়েছো। আর সেই খাবার আমি খাচ্ছি দেখেও তোমরা আমাকে আটকাওনি। নিজেদের স্বার্থ লাভের জন্য কেউ এতটা নিচে নামতে পারে কিভাবে? মীনা দেবীর কথায় শ্রেয়া এবং মল্লিকা খুবই লজ্জায় পড়ে যায়। বাড়ির বাকি সকলে তাদের অনেক বকাবকি করে। তারা দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নেয় এবং সকলের কাছে ক্ষমা চায়। কিছুদিন পরেই জুই, মালা এবং জবাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। মীনা দেবী তার 3 বৌমার সঙ্গে সঙ্গে তার 3 ছেলেরও চিকিৎসা করায়। এর ফলে কয়েক মাস চিকিৎসা চলার পরেই তারা 3 জনেই একসঙ্গে গর্ভধারণ করে। শ্রেয়া এবং মল্লিকা নিজেদের ছোট বাচ্চাদের সামলেও তাদের জায়েদের সেবা করায় কোনো ত্রুটি রাখে না।